আমি আপনাদের সাথে আলী হোসেন, আর আপনারা শুনছেন আমাদের প্রিয় চ্যানেল সালাম ভয়েস। এই গল্পটি শুধু একটি রূপকথা নয়, এটি এমন এক শিক্ষার গল্প যেখানে অহংকারের দেয়াল ভেঙে দেয় একটি ৯ বছরের শিশুর নরম হৃদয়, যেখানে বাদশাহের তলোয়ারের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে এক ঝাঁক মৌমাছির ভালোবাসা। এখানে আছে দয়া, আছে দোয়া, আছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, আর আছে সেই সত্য যে আল্লাহর তৈরি কোনো কিছুই ছোট বা বেকার নয়। চলুন গল্পটি শুরু করি। বহু শতাব্দী আগের এক জাদুকরী যুগের কথা। সেই সময় ফিরদৌস নামে এক অপরূপ রাজ্যের অস্তিত্ব ছিল, যার সীমানা এত বিশাল ছিল যে ঘোড়ায় চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পুরো ৭ দিনেরও বেশি সময় লেগে যেত। সেই রাজ্যের সিংহাসনে বসেছিলেন মালিক রেহান শাহ, যার নামের উচ্চারণে প্রতিবেশী রাজ্যে বাদশারা রাতের ঘুমে চমকে উঠতেন। তার অসীম শক্তি ও অপরিমেয় অহংকারের কথা ছিল সর্বত্র আলোচিত। তার দীর্ঘ দেহ, চওড়া কাঁধ আর চোখের সেই শীতল দৃষ্টি যে কোনো দর্শককে সতর্ক করে দিত যে এই মানুষের হৃদয়ে উষ্ণতা পৌঁছনোর পথ অত্যন্ত দীর্ঘ। তার পোশাক সবসময় সোনার সুতো দিয়ে বোনা হতো। তার পাগড়িতে বসানো লাল ইয়াকুত পাথরটি এত দূর থেকে জ্বলজ্বল করত যে দেখার লোকের চোখ ধাঁধিয়ে যেত। আর তিনি যখন প্রাসাদের লম্বা করিডোর দিয়ে যেতেন, তখন তার পায়ের শব্দ এত জোরালো হতো যে সভাসদরা একে অপরকে চোখের ইশারায় সতর্ক করে দিতেন, সাবধান, বাদশা নামদার আসছেন। কিন্তু এইসব জাঁকজমক আর দাপটের আড়ালে এমন এক হৃদয় ছিল যেখানে ভালোবাসার বদলে শুধু অহংকার বাসা বেঁধেছিল, এবং যেখানে মানুষের দুঃখের কোনো ডাক পৌঁছতে পারত না। মালিক রেহান শাহের রাজ্যে বাকির মির্জা নামে তার একজন উজিরে আজম ছিলেন। বাকির মির্জা বয়সে বাদশার চেয়ে ১৬ বছরের বড় ছিলেন, এবং তার সাদা চুল আর বলিলেখা ভরা মুখ এই সাক্ষ্য দিত যে তিনি জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি একজন নেক মানুষ ছিলেন, যার মুখে সব সময় সত্য থাকত এবং যার হৃদয়ে গরিবদের জন্য একটি নরম কোণ ছিল। কিন্তু মালিক রেহান শাহের দরবারে সত্য বলার দাম প্রায়ই খুব চড়া হতো, এবং বাকির মির্জাকে অনেকবার এই দাম দিতে হয়েছিল। এছাড়াও বাদশার একজন খাস সেবক ছিল, যার নাম ছিল নাসির, যে সারাক্ষণ বাদশার ছায়ার মতো তার পেছনে পেছনে চলত, এবং যার পুরো জীবনের উদ্দেশ্য ছিল কেবল বাদশার প্রতিটি কথায় হ্যাঁ বলা। মালিক রেহান শাহের মেয়ে শাহজাদি মেহেরের বয়স তখন ছিল ১২ বছর, আর সে এতই মিষ্টি ছিল যে প্রাসাদের প্রবীণ খাদেমরা প্রায়ই বলতেন যে আল্লাহ যখন এই শিশুটিকে বানিয়েছিলেন তখন হয়তো খুব খুশি ছিলেন। তার চোখগুলো ছিল বড় বড়, এবং তাতে এমন এক উজ্জ্বলতা ছিল যা তার বাবার চোখের শীতলতার ঠিক উল্টো ছিল। তার চুল ছিল কালো আর ঘন, যা প্রায়ই তার পিঠে ছড়িয়ে থাকত, এবং তার হাসি এত পরিষ্কার ছিল যে যেই শুনত এক মুহূর্তের জন্য নিজের সব কষ্ট ভুলে যেত। মেহের তার আব্বাজান অর্থাৎ মালিক রেহান শাহকে খুব ভালোবাসত, কিন্তু সে এও জানত যে তার আব্বাজানের হৃদয়ে কোথাও এমন একটি দেয়াল আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। সে প্রায়ই রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার আব্বাজানের হৃদয়ের সেই দেয়াল ভেঙে দাও যা তাকে আপনজনদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মেহেরের সবচেয়ে প্রিয় সময় ছিল সেটি যখন সে প্রাসাদের পেছনের বাগানে যেত। সেই বাগানটি প্রাসাদের এমন এক অংশ ছিল যেখানে ধনীদের জাঁকজমক ছিল না, বরং ছিল ফুলের সুবাস, পাতার মর্মর শব্দ, আর জলের একটি ছোট হাউজের কিনারে বসে জীবনকে অনুভব করার জায়গা। সেই বাগানে একটি অনেক পুরনো কুল গাছ ছিল, যার বয়স হয়তো বাদশার দাদাদের আমলের চেয়েও পুরনো ছিল, আর যার ডালে মৌমাছিদের একটি পুরনো বাসা ছিল। খাদেমরা অনেকবার সেই বাসাটি সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মেহের প্রতিবারই তাদের আটকে দিত এবং বলল, এদের স্পর্শ করো না, এরা এখানে অনেক আগে থেকেই আছে, এই গাছের ওপর এদের অধিকার আছে। প্রথমবার মেহেরের সেই মৌমাছিদের সাথে দেখা হয়েছিল প্রায় ৩ বছর আগে, যখন তার বয়স ছিল মাত্র ৯ বছর। সেদিন সে বাগানে দৌড়াতে দৌড়াতে সেই কুল গাছের কাছে পৌঁছেছিল, আর তার পা একটি পাথরে লেগে হোঁচট খেয়েছিল, আর সে মাটিতে পড়ে গিয়েছিল। তার হাঁটু ছলে গিয়েছিল, আর চোখে জল এসেছিল। সে কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকালো, এবং সেই মৌমাছির বাসার দিকে তার নজর পড়ল। সে দেখল একটি মৌমাছি বাসা থেকে বেরিয়ে ধীরে ধীরে তার কাছে এলো এবং তার হাতের পাশে মাটিতে বসল। মেহের ভয় পায়নি, বরং সে সেই মৌমাছিটিকে খুব মন দিয়ে দেখেছিল। তার ছোট ছোট চোখ, তার ছোট্ট ডানা, আর তার সেই ছোট্ট শরীর যা অক্লান্ত পরিশ্রম করে যেত। এই সব দেখে মেহেরের মনে এক অদ্ভুত ভালোবাসা জাগল। সে খুব ধীরে তার আঙুলটি সেই মৌমাছিদের কাছে নিয়ে গেল, এবং মৌমাছিটি উড়ে যাওয়ার বদলে
তার আঙুলের ওপর চড়ে বসল। মেহের সেদিন খুব জোরে হেসেছিল এবং সে সেই মৌমাছির একটি নাম দিয়েছিল পিয়ারি। সেদিন থেকে মেহের প্রতিদিন বাগানে আসত এবং সেই গাছের নিচে বসত। সে নিজের সাথে একটু মধু বা ফুলের পাপড়ি নিয়ে আসত এবং সেগুলো গাছের গোড়ায় রেখে দিত। ধীরে ধীরে মৌমাছিরা তার অভ্যস্ত হয়ে গেল এবং সে যখন আসত তখন কিছু মৌমাছি বাসা থেকে বেরিয়ে তার আশেপাশে উড়তে থাকত। মেহের তাদের সাথে কথা বলত। সে তার জীবনের ছোট ছোট কথা তাদের বলত। সে বলত, পিয়ারি, আজ আব্বাজান আমাকে দরবারে আসতে মানা করেছেন, বললেন যে মেয়েরা দরবারে বসে না। অথবা সে বলত, পিয়ারি, আজ আমার ওস্তাদজি আমাকে একটি নতুন দোয়া শিখিয়ে দিয়েছেন। আর মৌমাছিরা যেন তার কথা শুনছে এভাবেই তার আশেপাশে ঘুরে বেড়াত। প্রাসাদের একজন পরিচারিকা ছিল যার নাম ছিল সালমাবি, যিনি মেহেরের দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং তাকে ছোটবেলা থেকেই লালন পালন করছিলেন। সালমাবির বয়স ছিল ৫০-এর ওপর। তার অর্ধেক চুল পেকে গিয়েছিল এবং তার চোখে এমন এক মমতা ছিল যা মেহেরের নিজের মায়ের অভাব কিছুটা হলেও পূরণ করত। মেহেরের মা অর্থাৎ মালিক রেহান শাহের বেগমের ইন্তেকাল মেহেরের জন্মের ২ বছর পরেই হয়েছিল এবং তারপর থেকে সালমাবি এই শিশুটিকে আগলে রেখেছিলেন। সালমাবি যখনই মেহেরকে সেই মৌমাছিদের কাছে বসে থাকতে দেখতেন তখন তার বুক কেঁপে উঠত এবং তিনি বলতেন, শাহজাদি, আপনি এদের থেকে দূরে থাকুন, এরা কামড়ে দেয়। মেহের প্রতিবারই হেসে বলত, সালমাবি, এরা আমাকে কামড়ায় না, কারণ আমি এদের ভয় পাই না আর এদের ভালোবাসি। সালমাবি মাথা নাড়তেন এবং মনে মনে দোয়া করতেন, হে আল্লাহ, এই শিশুটিকে শান্তিতে রেখো। একদিনের কথা, যখন মেহের বাগানে তার সেই জায়গায় বসেছিল এবং তার হাতে একটি ছোট বাটি ছিল যাতে সে রান্নাঘর থেকে একটু জল আর চিনি শরবত বানিয়ে এনেছিল, যা মৌমাছিরা খুব শখ করে খেত। সে যখন সেই বাটিটি গাছের গোড়ায় রাখছিল, ঠিক তখনই পেছন থেকে শব্দ এলো। এই কণ্ঠটি ছিল তার আব্বাজানের। মালিক রেহান শাহ সেদিন কোনো কাজে বাগানের দিকে এসেছিলেন এবং তিনি নিজের মেয়েকে সেই গাছের নিচে বসে থাকতে দেখলেন। তিনি এক মুহূর্তের জন্য থামলেন এবং দেখলেন যে মেহেরের হাতে দুটি মৌমাছি বসেছিল, আর মেহের খুব আয়েসে তাদের দেখছিল, যেন পুরনো বন্ধুদের সাথে দেখা করছে। মালিক রেহান শাহের কপালে ভাঁজ পড়ল এবং তিনি কড়া গলায় বললেন, মেহের, এটা কি করছো? এক্ষুনি ওখান থেকে ওঠো। মেহের চমকে ফিরে তার আব্বাজানকে দেখল। সে খুব আদর করে বলল, আব্বাজান, আসুন না, এই দেখুন, এটা আমার পিয়ারি, আর এরা সব ওর বন্ধু। মালিক রেহান শাহ ওপর থেকে নিচে সেই মৌমাছিদের দেখলেন এবং কঠোর গলায় বললেন, এরা জানোয়ার, এদের সাথে বন্ধুত্ব হয় না এবং কোনো বাদশার মেয়ে এই ছোট বেকার জীবদের সাথে মাটিতে বসে সময় নষ্ট করে না। এটা শুনে মেহেরের মুখে এমন এক কষ্টের ছাপ ফুটে উঠল যা সে লোকানোর চেষ্টা করল, কিন্তু তার বড় বড় চোখগুলো মিথ্যে বলতে জানত না। সে ধীরে ধীরে বলল, আব্বাজান, এরা বেকার নয়, এরা মধু বানায়, এরা ফুলদের জীবন দেয়, আর এরা। কিন্তু মালিক রেহান শাহ তার কথা মাঝপথেই থামিয়ে দিলেন এবং বললেন, যথেষ্ট হয়েছে মেহের, প্রাসাদে চলো। সেই রাতে মেহের তার ঘরে বসেছিল এবং সালমাবি তার চুল আঁচড়ে দিচ্ছিলেন। ঘরে একটি ছোট প্রদীপ জ্বলছিল, যার শিখা বাতাসে একটু একটু কাঁপছিল। মেহেরের চোখ ভরা ছিল এবং সে কথা বলছিল না। সালমাবি তার চুলে চিরুনি চালাতে চালাতে খুব আলতো করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমার শাহজাদির? মেহের একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, সালমাবি, আব্বাজান বললেন যে পিয়ারি আর ওর বন্ধুরা বেকার। এটা শুনে সালমাবির হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর তিনি খুব আদর করে মেহেরের মাথায় হাত রাখলেন এবং বললেন, শাহজাদি, আল্লাহর তৈরি কোনো জিনিস বেকার নয়। এই দুনিয়া যাকে ছোট মনে করে প্রায় তারাই সবচেয়ে বড় কাজ করে। শুধু ধৈর্য ধরো আর নিজের আব্বাজানের জন্য দোয়া করো। মেহের সালমাবির কথা শুনল এবং তার চোখ থেকে একটি অশ্রুবিন্দু গড়িয়ে তার গালে এলো। সেই রাতে মেহের বিছানায় খুব দেরি পর্যন্ত এপাশ ওপাশ করল। ঘরে অন্ধকার ছিল এবং বাইরে থেকে রাতের বাতাসের শব্দ আসছিল। সে চোখ বন্ধ করল এবং খুব ধীরে দোয়া চাইল। সে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমার আব্বাজানের হৃদয় কত বড়, কিন্তু সেই হৃদয়ে কোথাও এমন এক জায়গা আছে যেখানে আলো পৌঁছচ্ছে না। হে আল্লাহ, পিয়ারি আর ওর বন্ধুদের তুমি বানিয়েছ এবং তুমি তাদের বেকার বানাওনি। তুমি কোনোদিন আমার আব্বাজানকেও এই কথা বুঝিয়ে দাও। আমি খুব ছোট এবং আমি জানি না এটা কিভাবে হবে, কিন্তু তুমি তো সব জানো। মেহেরের সেই দোয়া সেই অন্ধকার ঘরে ছড়িয়ে পড়ল এবং প্রদীপের নিভে আসা শিখা
এক মুহূর্তের জন্য যেন আরও একটু জ্বলে উঠল। পরের কয়েকদিন প্রাসাদে এক অদ্ভুত নীরবতা ছিল। মালিক রেহান শাহ তার দরবারি কাজে ব্যস্ত ছিলেন এবং বাকির মির্জা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে হুজুর, সুখাবাদ গ্রামের মানুষের ওপর করের বোঝা অনেক বেশি হয়ে গিয়েছে। ওইসব মানুষের ঘরে রুটি পর্যন্ত নেই। মালিক রেহান শাহ সেই পুরনো জবাবই দিলেন, রাজ্য চালাতে টাকা লাগে। আর বাকির মির্জা সেই পুরনো নীরবতা নিয়েই বসে রইলেন। মেহের এই কথাগুলো শুনত না, কিন্তু প্রাসাদে যে কথা হয় তা দেয়াল ভেদ করে কোথাও না কোথাও পৌঁছেই যায়। সালমাবি একদিন রান্নাঘরে কাজ করতে করতে অন্য কোনো খাদেমের সাথে কিছু কথা বলছিলেন এবং মেহের শুনে নিল যে সুখাবাদ গ্রামে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। সেই রাতে মেহের তার দোয়ায় একটি নতুন লাইন যোগ করল, হে আল্লাহ, সেই শিশুদের ঘরেও রুটি পাঠিয়ে দাও যারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। ঠিক এক সপ্তাহ পর মালিক রেহান শাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ্য পরিদর্শনে যাবেন। এই সফর প্রতি বছর হতো এবং এতে বাদশাহ নিজের রাজ্যের গ্রামগুলোতে যেতেন। মেহের যখন এটা জানতে পারল, তখন সে সালমাবিকে বলল, আমিও কি আব্বাজনের সাথে যেতে পারি? সালমাবি তাকে বোঝালেন, শাহজাদি, এই সফরগুলো বাদশাদের জন্য হয়, ওখানে শিশুলা যায় না। কিন্তু মেহেরের মনে একটি জেদ ছিল এবং সেই জেদ তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সে তার আব্বাজানের কাছে যাওয়ার জেদ করল। মালিক রেহান শাহ সেদিন সন্ধ্যায় নিজের ঘরে বসে সফরের প্রস্তুতির কাগজপত্র দেখছিলেন। মেহের নিঃশব্দে তার ঘরে এলো এবং খুব আয়েসে তার কাছে গিয়ে দাঁড়াল। মালিক রেহান শাহ উপরের দিকে তাকালেন এবং এক মুহূর্তের জন্য তার মুখে এমন এক কোমলতা এলো যা শুধু একজন বাবার মুখে আসতে পারে এবং যা তিনি পরে লুকিয়ে ফেলতেন। মেহের বলল, আব্বাজান, আমাকেও নিয়ে চলুন। মালিক রেহান শাহ কাগজপত্র নিচে রাখলেন এবং বললেন, এটা রাজ্য পরিদর্শন, তামাশা নয়। মেহের বলল, আব্বাজান, আমি তামাশা দেখতে যেতে চাই না। আমি দেখতে চাই যে আমাদের রাজ্যে মানুষ কেমনভাবে থাকে। মালিক রেহান শাহ এক মুহূর্তের জন্য নিজের মেয়ের চোখের দিকে তাকালেন। সেই চোখে এমন এক সত্যটা ছিল যা তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। তারপর তিনি বললেন, ঠিক আছে, কিন্তু পথে কোনো অভিযোগ করা চলবে না। মেহের সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার ঠোঁটে একটি ছোট হাসি ছিল। সে নিজের ঘরে এসে সালমাবিকে এই খবর দিল এবং সালমাবি হাত তুলে শুক্রিয়া আদায় করলেন। তারপর মেহের দৌড়ে বাগানে গেল। বিকেলের সময় ছিল এবং আকাশে লালিমা ছড়িয়েছিল। সে সেই কুলগাছের কাছে গেল এবং ওপরের বাসার দিকে তাকাল। কিছু মৌমাছি সন্ধ্যায় নিজের ঘরে ফিরে আসছিল। মেহের ধীরে ধীরে বলল, পিয়ারি, শুনছ? আমি সুখাবাদ যাচ্ছি, সেই সব মানুষের সাথে দেখা করতে যারা ক্ষুধার্ত। দোয়া করো যেন সফর ভালো হয়। আরেকটি মৌমাছি যে গাছের ডালে বসেছিল সে উড়ল এবং একটি চক্কর দিয়ে আবার বসে পড়ল। মেহের বুঝল যে সে হ্যাঁ বলেছে। পরের দিন যখন ভোরের প্রথম আলো প্রাসাদের দেওয়ালে পড়ল, তখন কাফেলা তৈরি ছিল। মালিক রেহান শাহ ঘোড়ায় সওয়ার ছিলেন। তার পেছনে ৫০ জন সিপাই ছিল। নাসির তার কাছে ছিল এবং বাকির মির্জা একটি ধীর গতির ঘোড়ায় বসেছিলেন। মেহেরকে একটি ছোট সওয়ারিতে বসানো হয়েছিল, যা বন্ধ ছিল এবং যেটিকে দুটি শক্তিশালী ঘোড়া টানছিল। সালমাবি তার সাথে ছিলেন। যখন কাফেলা প্রাসাদের দরজা দিয়ে বাইরে বেরোল, তখন মেহের পর্দাটি একটু সরিয়ে পেছনের দিকে তাকাল। প্রাসাদের বাগান দূরে সরে যেতে দেখল, আর সেই কুল গাছের ডালগুলো বাতাসে দুলছিল। মেহেরের মনে হলো যেন পিয়ারি আর তার বন্ধুরা তাকে বিদায় জানাচ্ছে। তার হৃদয়ে এক অদ্ভুত টান ছিল। কিছু একটা তাকে বলছিল যে এই সফর শুধু একটি পরিদর্শন হবে না। এই সফরে এমন কিছু হবে যা ফিরদৌসনগরের পুরো গল্প বদলে দেবে। আর সেই কিছু একটা কি হবে তা মেহের জানত না, মালিক রেহান শাহ জানতেন না, আর বাকির মির্জাও জানতেন না। শুধু আল্লাহ জানতেন, যিনি সব জানেন এবং যিনি তার বান্দাদের জন্য সেই পথ বের করেন যা তারা নিজেরা দেখতে পায় না। কাফেলা যখন ফিরদৌসনগরের গলি দিয়ে যাচ্ছিল, তখন মেহের দেখল যে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়েছিল এবং সবাই ঝুঁকে সালাম করছিল। কিন্তু তাদের মুখে সেই আনন্দ ছিল না। মেহেরের চোখ প্রখর ছিল এবং সে দেখল যে এক বৃদ্ধার পায়ে জুতো ছিল না। একটি শিশু তার মায়ের আঙুল ধরে দাঁড়িয়েছিল এবং তার পোশাক এত পুরনো ছিল যা থেকে কয়েক জায়গায় সুতো বেরিয়ে এসেছিল। একজন বৃদ্ধ মানুষ ছিলেন যার চোখে বাদশার কাফেলা দেখে ভয় ছিল, আনন্দ নয়। এইসব দেখে মেহেরের মন ভারী হয়ে গেল। সে সালমাবির দিকে তাকাল এবং সালমাবি তার চোখ দেখে বুঝে নিলেন। তিনি মেহেরের হাত ধরে নিলেন এবং কিছু বললেন না। পথে একটি জঙ্গল পড়ল এবং সেই জঙ্গল হয়ে সুখাবাদ যেতে হতো। কাফেলা যখন জঙ্গলে ঢুকল,
তখন মেহের আরও একবার পর্দা সরিয়ে বাইরে দেখল। গাছের ঘন ছায়া ছিল, সবুজায়িত প্রকৃতি ছিল, এবং পাতার ফাঁক দিয়ে আসা আলো মাটিতে সোনালি হয়ে ছড়িয়েছিল। মেহেরের সেই জঙ্গলে নিজের বাগানের কথা মনে পড়ল এবং পিয়ারির কথা মনে পড়ল। সে একটি দীর্ঘশ্বাস ফেলল এবং পর্দা সরিয়ে রাখল। তখনই তার নজর একটি গাছের উঁচু ডালে গেল, যেখানে মধুর একটি বড় বাসা ছিল এবং যার আশেপাশে অনেক মৌমাছি উড়ছিল। সালমাবি তার চোখের দিকে তাকিয়ে অনুভব করলেন যে মেহের বড় কিছু ভাবছে। চারদিকে কাফেলার ব্যস্ততা ছিল, ঘোড়াগুলো ডাকছিল, পাহারাদাররা সতর্ক হয়ে দাঁড়িয়েছিল এবং বহু দূর পর্যন্ত বিস্তৃত জঙ্গল এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। কাফেলা জঙ্গলের মাঝে একটি খোলা জায়গায় থামল, যেখানে বাদশাহ একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। নাসির গালিচা বিছাল এবং মালিক রেহান শাহ তার ওপর বসলেন। মেহেরের সাওয়ারিও থামানো হল এবং সে সালমাবির সাথে বাইরে এলো। সে আশেপাশে তাকাল। সেই খোলা জায়গাটি ভীষণ সুন্দর ছিল, চারদিকে গাছের ঘেরা আর মাঝে নরম ঘাস। মেহের সেই ঘাসের ওপর হাঁটতে লাগল এবং তার মাটির নরম ভাবটা ভালো লাগল। তখনই তার নজর একটি ঝোপের কাছে গেল এবং সে দেখল যে সেখানে কিছু একটা নড়ছে, কিন্তু সেই সময় পর্যন্ত তার ধারণা ছিল না যে সেই ঝোপের পেছনে কি ছিল। শাহজাদি মেহের যেই সেই ঝোপের দিকে পা বাড়াল, তার পেছনে পেছনে সালমাবি হন্তদন্ত হয়ে চলে এলেন। ঝোপের পেছনে কোনো জানোয়ার নয়, বরং একটি ছোট শিশু ছিল, যার বয়স হয়তো মেহেরের চেয়েও ২-৩ বছর কম হবে। তার শরীর হাড় জিরজিরে হয়ে গিয়েছিল, মুখে ধুলোর আস্তরণ ছিল এবং ছেঁড়া পোশাক থেকে তার দারিদ্র্য পরিষ্কার ফুটে উঠছিল। সেই শিশুটি কাঁপছিল এবং তার হাতে একটি শুকনো কাঠি ছিল, যার মাথায় সামান্য মধু লেগেছিল। তুমি কে? মেহের খুব কোমলভাবে জিজ্ঞেস করল। শিশুটি ভীত চোখে কখনো মেহেরকে দেখছিল, তো কখনো পেছনে দাঁড়িয়ে থাকা সিপাহীদের চকচকে তলোয়ার। সে কিছু বলতে চাইছিল, কিন্তু ক্ষুধা আর ভয় তার কণ্ঠ কেড়ে নিয়েছিল। তখনই মালিক রেহান শাহ সেখানে এসে পৌঁছলেন। তার ছায়া শিশুটির ওপর পড়ল, তো সে আরও দমে গেল। নাসির, দেখো তো একে, আর এখানে কি করছে? বাদশার কণ্ঠে কঠোরতা ছিল। নাসির তক্ষুনি এগিয়ে এসে শিশুটির হাত ধরল এবং টেনে হিঁচড়ে বাদশার সামনে নিয়ে এলো। হুজুর, মনে হয় কোনো চোর, যে কাফেলার ওপর নজর রাখার জন্য এখানে লুকিয়েছিল। নাসির তার অভ্যেস মতো নুন লঙ্কা মাখিয়ে বলল। বাকির মির্জা, যিনি এতক্ষণ নীরব ছিলেন, তিনি এগিয়ে এলেন এবং শিশুটির চোখের দিকে তাকালেন। না হুজুর, এ চোর নয়, এ ক্ষুধার জ্বালায় কাতর এক নিষ্পাপ। দেখুন, ওর হাতের সেই কাঠি, ও মধু চুরি করার চেষ্টা করছিল, যাতে নিজের ক্ষুধা মেটাতে পারে। মালিক রেহান শাহ শিশুটির দিকে অবজ্ঞার সাথে তাকালেন এবং বললেন, জঙ্গলে মধু চুরি করা রাজ্যের আইনের আওতায় পড়ে, একে সিপাহীদের হাতে তুলে দাও। মেহেরের বুক দুরু দুরু করতে লাগল। সে তার আব্বাজানের হাত ধরল এবং বলল, আব্বাজান, ওকে সাজা দেবেন না। দেখুন ও কতটা দুর্বল। একটা বাদশার রাজ্যে কি একটি শিশুকে মধু চেখে দেখার জন্য সাজা দেওয়া হবে? বাদশা তার মেয়ের দিকে তাকালেন। তার চোখে আবার সেই একই উজ্জ্বলতা ছিল, যা তাকে এক মুহূর্তের জন্য দুর্বল করে দিয়েছিল। তিনি হাতের ইশারায় নাসিরকে থামতে বললেন। মেহের দৌড়ে নিজের সাওয়ারির কাছে গেল এবং সেখান থেকে নিজের রুটি আর জলের পেয়ালা নিয়ে এলো। সে সেই সব ওই বাচ্চাটির সামনে রেখে দিল। বাচ্চাটি প্রথমে একটু ইতস্তত করেছিল, কিন্তু তারপর সে খুব ব্যাকুলভাবে খেতে লাগল। খেতে খেতে বাচ্চাটির চোখ থেকে জল পড়ছিল। সে কাঁদতে কাঁদতে জানালো যে তার নাম বশির এবং সে শোখাবাদের বাসিন্দা। তার বাবার মৃত্যু গত বছর দুর্ভিক্ষের সময় হয়েছিল এবং তার মা অসুস্থ। ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না, তাই সে জঙ্গলে মধুর সন্ধানে এসেছিল, যাতে তা বিক্রি করে কিছু ওষুধ আর রুটি আনতে পারে। বশিরের কাহিনী শুনে বাকির মির্জা বাদশার দিকে তাকালেন, কিন্তু মালিক রেহান শাহ মুখ ফিরিয়ে নিলেন। তার হৃদয়ের সেই দেয়াল তখনও ভেঙেনি। তিনি আদেশ দিলেন যে কাফেলা যেন সামনে এগোয়। বশিরকে ওখানেই ফেলে রাখা হলো, কিন্তু মেহের চুপি চুপি নিজের গলার একটি ছোট সোনার লকেট তাকে দিয়ে দিল আর ধীরে থেকে বলল, এটা বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করাইও। কাফেলা সুখাবাদের দিকে এগিয়ে চলল। যত তারা গ্রামের কাছে পৌঁছচ্ছিল, দৃশ্য ততই ভয়াবহ হয়ে উঠছিল। ক্ষেত শুকনো পড়েছিল, গবাদি পশুরা মরছিল, আর মানুষজন নিজেদের ঘরের বাইরে নিভে যাওয়া মুখ নিয়ে বসেছিল। যখন বাদশার কাফেলা গ্রামের প্রধান গলিতে প্রবেশ করল, তখন কোনো জয়ধ্বনি হল না। শুধু এক গভীর নীরবতা ছিল, যা কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছিল। তখনই হঠাৎ এক চিৎকার উঠল। জঙ্গলের দিক থেকে কিছু বুনো নেকড়ের দল গ্রামের দিকে দৌড়ে আসছিল। হয়তো দুর্ভিক্ষ পশুদেরও পাগল করে দিয়েছিল এবং তারা মানুষের বসতিতে হামলা করতে শুরু করেছিল। সিপাহীরা নিজেদের তলোয়ার বের করতে লাগল, কিন্তু নেকড়েদের সংখ্যা অনেক বেশি ছিল। তারা সব দিক থেকে হামলা করছিল
একটি বড় নেকড়ে সোজাসুজি মেহেরের সাওয়ারির দিকে ঝাঁপিয়ে পড়ল। সালমাবি জোরে চিৎকার করে উঠলেন। মালিক রেহান শাহ নিজের ঘোড়া সেখানে ছুটালেন, কিন্তু নেকড়েটি তার আগেই মেহেরের কাছে পৌঁছে গেল। তখনই এক অদ্ভুত দৃশ্য হল। হঠাৎ আকাশে একটি কালো মেঘের মতো ছায়া ঘনিয়ে এলো। কিন্তু ওটা মেঘের টুকরো ছিল না, বরং হাজার হাজার মৌমাছির একটি দল ছিল। সেই মৌমাছিরা জঙ্গলের সেই বাসা থেকেই এসেছিল যা মেহের দেখেছিল। তারা সরাসরি সেই নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়ল। নেকড়েদের জন্য এটি ছিল এক অপ্রত্যাশিত হামলা। মৌমাছিদের হুলের জ্বালায় তারা অস্থির হয়ে গেল এবং যন্ত্রণায় ছটপট করতে করতে আবার জঙ্গলের দিকে পালিয়ে গেল। গ্রামবাসীরা আর সিপাইলা সবাই অবাক হয়ে গেল যে এটা কি হলো। যখন সব কিছু শান্ত হলো, তখন মেহের নিজের সাওয়ারি থেকে বাইরে এলো। সেই হাজার হাজার মৌমাছি এখন তার চারদিকে উড়ছিল, যেন তাকে সুরক্ষার অনুভূতি দিচ্ছিল। একটি মৌমাছি ধীরে ধীরে নিচে এলো আর মেহেলের আঙুলে বসে পড়ল। মেহের হাসল আর ধীরে থেকে বলল, ধন্যবাদ, তোমরা সবাইকে বাঁচিয়ে দিলে। মালিক রেহান শাহ এই সব নিজের চোখে দেখছিলেন। তার হাত থেকে তলোয়ারটি ছিটকে মাটিতে পড়ে গেল। যে ছোট্ট মৌমাছিকে তিনি বেকার বলেছিলেন, আজ তারাই তার মেয়ে আর পুরো রাজ্যের প্রাণ বাঁচিয়ে দিল। তার মাথায় বাকির মির্জার কথা আর মেহেরের দোয়া প্রতিধ্বনিত হতে লাগল। তিনি নিজের ঘোড়া থেকে নামলেন এবং ধীরে ধীরে মেহেরের কাছে এলেন। তিনি দেখলেন যে মেহেরের চোখে জয়ের আনন্দ ছিল না, বরং এক গভীর করুণা ছিল। তিনি চারদিকে তাকালেন। গ্রামের মানুষ এখন ধীরে ধীরে কাছে আসছিল। তারা ভয় পেয়েছিল যে হয়তো বাদশাহ এবার তাদের সাজা দেবেন, কারণ তাদের গ্রামে এসব ঘটেছিল। কিন্তু মালিক রেহান শাহ বদলে গিয়েছিলেন। তিনি বাকির মির্জাকে ডাকলেন এবং ভারী গলায় বললেন, বাকির মির্জা, আজ থেকে সুখাবাদ আর এর আশেপাশের 10টি গ্রামের সমস্ত কর মাফ করে দেওয়া হলো। শাহী গুদামের দরজা খুলে দেওয়া হোক এবং প্রতিটি ঘরে শস্য আর ওষুধ পৌঁছে দেওয়া হোক। এটা শুনে গ্রামবাসীদের চোখে জল এসে গেল। তারা সবাই বাদশার সামনে ঝুঁকে গেল, কিন্তু এবার ভয় নয়, বরং সম্মান আর কৃতজ্ঞতায়। নাসির, যে সবসময় চাটুকারিতা করত, এখন একপাশে দাঁড়িয়ে নিজের নিচু নজর লুকিয়েছিল। মেহের তার আব্বাজানের হাত ধরল। মালিক রেহান শাহ তাকে কোলে তুলে নিলেন। তার হৃদয়ের সেই পাথরের দেওয়াল এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তিনি মেহেরের কপালে চুম্বন করলেন আর বললেন, মা, তুমি আজ আমাকে তা শিখিয়ে দিলে যা বড় বড় পণ্ডিতরা শেখাতে পারেনি। আল্লাহর তৈরি কোনো জিনিসই ছোট বা বেকার নয়। শক্তি তলোয়ারে নয়, বরং ভালোবাসা আর দায়ায় থাকে। সূর্য ডুবছিল, আর তার সোনালি আলো সুখাবাদের শুকনো মাটিতে এক নতুন আশার মতো ছড়িয়ে পড়ছিল। মৌমাছিরা আবার নিজেদের বাসার দিকে ফিরে গেল, কিন্তু তারা নিজেদের পেছনে একজন বদলে যাওয়া বাদশা আর এক সুখী রাজ্যের ভিত্তি রেখে গেল। ফেরার পথে মেহের আবার নিজের বাগানের কথা ভাবছিল। সে জানত যে এখন তার বাগানের সেই কুল গাছ আর সেই মৌমাছির বাসা সব সময় সুরক্ষিত থাকবে। সালমাবি মেহেরকে জড়িয়ে ধরেছিলেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তার শাহজাদির দোয়া কবুল হয়ে গেল। প্রাসাদে পৌঁছে মালিক রেহান শাহ প্রথম কাজ এই করলেন যে দরবারের মাঝখানে একটি নতুন আইন লিখিয়েছিলেন। এই রাজ্যে মানুষের মূল্য তার ধন সম্পদ দিয়ে নয়, বরং তার হৃদয়ের নূর দিয়ে মাপা হবে। আর সেই দিন থেকে ফিরদৌসনগর শুধু জাঁকজমকের শহর রইল না, বরং তা এমন এক জায়গায় পরিণত হল যেখানে ছোট্ট একটি মৌমাছিরও সম্মান ছিল আর প্রতিটি গরিবের কাছে নিজের ইউটি ছিল। মেহের আজও প্রতিদিন বিকেলে সেই বাগানে যায়, পিয়ারি আর তার সখীদের সাথে কথা বলে। এখন তার সাথে তার আব্বাজানও মাঝে মাঝে বসেন এবং তারা দুজনে মিলে সেই প্রকৃতির সুপ্রিয়া আদায় করেন যে এক নগণ্য মৌমাছির মাধ্যমে এক পুরো সালতানাতের ভাগ্য বদলে দিয়েছিল। ফিরদৌসনগরের বাতাসে এখন আর সেই ভারী ভাব ছিল না, যা বছরের পর বছর ধরে এখানকার বাসিন্দাদের বুকের ওপর বোঝা হয়েছিল। মালিক রেহান শাহ যখন সুখাবাদের সফর থেকে ফিরে এলেন, তখন তার মুখে সেই কঠোরতা ছিল না, যা দেখে সভাসদরা কেঁপে যেত। প্রাসাদের বড় করিডোরে প্রথমবার বাদশার জুতোর শব্দের সাথে এক অদ্ভুত শান্তি অনুভব করা যাচ্ছিল। পরদিন সকালে দরবারে আম বসল। বাকির মির্জা নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন এবং তার চোখে আজ এক নতুন আশার উজ্জ্বলতা ছিল। নাসির সবসময়কার মতো বাদশার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার মুখ ভার ছিল।
সে বুঝতে পারছিল না যে বাদশাহ গতকাল পর্যন্ত লোহার মতো শক্ত ছিলেন তিনি আজ মোমের মতো নরম কিভাবে হয়ে গেল। মালিক রেহান শাহ মাথা তুলে উঁচু গলায় বললেন, বাকির মির্জা, আজ থেকে এই দরবারের নিয়ম বদলে দেওয়া হোক। রাজ্যের রাজকোষ শুধু যুদ্ধ আর বিলাসিতার জন্যে নয়, আজ থেকে ফিরদৌসনগরের প্রতিটি অনাবাদী জমিতে জল দেওয়া হবে। খাল খননের কাজ শুরু করো এবং সেই শ্রমিকদের সঠিক মজুরি দেওয়া হোক। কোনো মানুষ বা জানোয়ার যেন খিদের জ্বালায় না মরে। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। সভাসদরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তখনই নাসির সাহস জুগিয়ে বলল, হুজুর, যদি আমরা এত টাকা খরচ করি তবে রাজকোষ খালি হয়ে যাবে। প্রতিবেশী সালতানাতের সুলতান তুঘলক যখন জানতে পারবেন যে আপনি নরম হয়ে গিয়েছেন তবে তিনি হামলা করতে পারেন। মালিক রেহান শাহ নাসিরের চোখের দিকে তাকিয়ে বললেন, নাসির, রাজকোষ খালি হলে সালতানাত পতন হয় না। সালতানাত তখনই পড়ে যখন প্রজাদের ভরসা উঠে যায়। আর সুলতান তুঘলকের কথা যদি বলো তবে তাকে জানিয়ে দিও যে রেহান শাহ তলোয়ার ছেড়ে দেয়নি, শুধু হাতে ভালোবাসার পতাকা তুলে নিয়েছে। এদিকে শাহজাদি মেহের নিজের সেই পুরনো বাগানে বসেছিল। আজ সে একা ছিল না। সালমা বিয়ের পাশাপাশি এখন প্রাসাদের অন্যান্য ছোট বাঁজি আর শিশুরাও সেখানে আসতে শুরু করেছিল। মেহের সেই কুল গাছের নিচে একটি ছোট পাঠশালা বানিয়ে নিয়েছিল। সে সেই শিশুদের বলতো যে কিভাবে মৌমাছিরা শৃঙ্খলার মধ্যে থাকে, কিভাবে তারা ফুলের রস নিয়ে মধু বানায়, আর কিভাবে তারা মিলেমিশে নিজেদের ঘর রক্ষা করে। পিয়ালি আর তার সখীরা আজ মেহেরের কাঁধে এসে বসল। মনে হচ্ছিল যেন তারা মেহেরকে ধন্যবাদ দিচ্ছে। মেহের সালমাবিকে বলল, দেখুন সালমাবি, এখন আর কেউ এই মৌমাছিদের তাড়ানোর কথা বলে না। এখন তো মালিও এদের মায়ার চোখে দেখে। কিন্তু এই শান্তির মাঝে এক নতুন বিপদ ঘনিয়ে আসছিল। সুলতান তুঘলক, যে নিজের জুলুমের জন্য বিখ্যাত ছিল, সে ফিরদৌস নগরের বদলে যাওয়া মেজাজের খবর পেয়ে গেল। সে এটাকে মালিক রেহান শাহের দুর্বলতা মনে করল। সে একজন দূত পাঠাল, যে দরবারে এসে খুব অপমানজনক শব্দে বলল, সুলতান তুঘলকের বার্তা হল যে হয় ফেরদৌস নগরের অর্ধেক রাজকোষ আর উর্বর জমি আমাদের হাতে তুলে দেওয়া হোক, অথবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। আমরা শুনেছি যে মালিক রেহান শাহ এখন তলোয়ার ছেড়ে মৌমাছিদের সাথে পরামর্শ করতে লেগেছেন। দরবারে রাগ ছড়িয়ে পড়ল। মালিক রেহান শাহের রক্ত টকবক করতে লাগল। কিন্তু তখনই তার নজর বাকির মির্জার ওপর পড়ল, যিনি ধৈর্য ধরার ইশারা করলেন। বাদশাহ দূতকে বললেন, যাও, তোমার সুলতানকে বলো যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি জমিনের ওপর অন্যায় হয় তবে আমরা চুপও থাকব না। দূতের যাওয়ার পর মেহের দরবারে এলো। সে সব শুনেছিল। সে তার আব্বাজানের কাছে গেল এবং বলল, আব্বাজান, যুদ্ধ কি খুব জরুরি? বাদশাহ দুঃখিত মনে বললেন, মা, কিছু মানুষ ভালোবাসার ভাষা বোঝে না। মেহের কিছু ভাবল আর বলল, আব্বাজান, সুলতান তুঘলককে এখানে দাওয়াত দিন, তাকে দেখান আমাদের রাজ্য এখন কেমন, হয়তো তার মনও বদলে যেতে পারে। মালিক রেহান শাহ নিজের মেয়ের কথা মেনে নিলেন এবং সুলতান তুঘলককে সন্ধির দাওয়াতের পয়গাম পাঠালেন। সুলতান তুঘলক এটাকে একটি চাল মনে করে পুরো প্রস্তুতি নিয়ে এলো। সে নিজের সাথে এক বিশাল সেনাবাহিনী নিয়ে ফিরদৌস নগরের সীমান্তে থেমে গেল এবং নিজে সামান্য কিছু সিপাহীর সাথে প্রাসাদে পৌঁছল। তার উদ্দেশ্য ছিল, যদি সে সামান্যতম দুর্বলতা দেখে তবে ইশারা করে দেবে আর তার সেনা হামলা করে দেবে। দাওয়াতের আয়োজন সেই বাগানেই করা হয়েছিল যেখানে সেই কুল গাছটি ছিল। সুলতান তুঘলক চারদিকে তাকাল আর অট্টহাসি হেসে বলল, রেহান শাহ, তুমি এই সাধারণ বাগানে সুলতানদের দাওয়াত দিচ্ছ? কোথায় সেই শান শওকত, কোথায় সেই সোনাদানা? মালিক রেহান শাহ হেসে বললেন, তুঘলক, আসল সম্পদ মাটির নিচে নয়, মাটির ওপরে। এই গাছ, এই সুবাস আর এই শান্তিই আমাদের শান। তখনই তুঘলকের নজর সেই মৌমাছির বাসার ওপর পড়ল। সে ঘৃণার সাথে বলল, এই তুচ্ছ পোকামাকড়দের তুমি পুষছ? এরা তো শুধু হুল ফোটাতেই জানে। সে মজা ওড়ানোর জন্য নিজের একটি জ্বলন্ত মশাল সেই বাসার দিকে বাড়িয়ে দিল। মেহের জোরে চিৎকার করে উঠল, না, এমন করবেন না। কিন্তু যেই মশালের আগুন বাসার কাছে পৌঁছল, পুরো বাসাটি একসাথে নড়ে উঠল। হাজার হাজার মৌমাছি সুলতান তুঘলক আর তার দেহরক্ষীদের ঘিরে ফেলল। তুঘলক ঘাবড়ে গেল।
সে তলোয়ার চালানোর চেষ্টা করল, কিন্তু মৌমাছিরা তার চোখের আর হাতের কাছে ঘুরছিল। অদ্ভুত বিষয় এই ছিল যে তারা তাকে হুল ফোটায়নি, শুধু তাকে চারদিক থেকে বন্দি করে ফেলেছিল। সে নড়তেও পারছিল না। মেহের ধীরে ধীরে সামনে এলো এবং মৌমাছিদের মাঝে নিজের হাত নিয়ে গেল। সে পিয়ারিকে ডাকল। আশ্চর্যের বিষয় এই হল যে মেহের হাত নাড়তেই সেই মৌমাছিরা পিছিয়ে গেল। তুগলক ঘামে ভিজে গিয়েছিল আর তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। সে দেখল কিভাবে মেহের সেই তুচ্ছ পোকামাকড়দের শান্ত করে দিল। মেহের সুলতান তুগলককে বলল, সুলতান, এই মৌমাছিরা হুল তখনই ফোটায় যখন আপনি এদের ঘর পোড়ানোর চেষ্টা করেন। আমাদের রাজ্য এই বাসার মতোই। আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে তবে সবচেয়ে ছোট জীবও লড়তে প্রস্তুত থাকে। সুলতান তুগলক নির্বাক হয়ে রইল। সে দেখল যে মেহেরের চোখে সেই আধ্যাত্মিক উজ্জ্বলতা ছিল যা যে কাউকে জয় করতে পারে। সে মালিক রেহান শাহের দিকে তাকাল এবং নিজের তলোয়ার খাপে ভরে নিল। সে অনুভব করল যে বাদশার কাছে এমন প্রজাসাধারণ আর এমন মেয়ে আছে তাকে হারানো অসম্ভব। সেই রাতে তুগলক সন্ধির দলিলে সই করে দিল। সে ওয়াদা করল যে সে কখনও ফিরদাউস নগরের উপর হামলা করবে না। পরদিন সকালে যখন সূর্য উঠল তখন মেহের তার আব্বাজানের সাথে বাগানে হাঁটছিল। বাদশাহ দেখলেন যে এখন চারদিকে সবুজের সমারোহ ফিরে আসছিল। যে গ্রামগুলো গতকাল পর্যন্ত শুকনো ছিল সেখানে এখন জল পৌঁছে গিয়েছিল। তিনি বাকির মির্জার দিকে তাকালেন আর বললেন, বাকির, এখন আমি বুঝলাম যে সত্য বলার দাম চড়া হয় না, বরং তার ফল মিষ্টি হয়। নাসির এখন বদলে গিয়েছিল। সে বাদশার তোষামত ছেড়ে সততার সাথে কাজ করা শুরু করে দিয়েছিল। সালমাদি খুশি মনে মেহেরের জন্য মধু আর রুটি নিয়ে এলো। মেহের সেদিন এক নতুন দোয়া চাইল, হে আল্লাহ, তুমি সবাইকে ফাঁকার জায়গা দিয়েছ, সে বাদশাহ হোক বা ছোট একটি মৌমাছি, সবার একে অপরের প্রয়োজন। সেই দিনের পর থেকে ফিরদৌস নগরের মানুষ যেখানে ভালোবাসা থাকত সেখানে মৌমাছিদের ভয়ের কোনো অস্তিত্ব ছিল না। মালিক রেহান শাহের সালতানাতে ঘটা করে উদযাপন করা হতো, যখন প্রথমবার পিয়ারিকে মেহের নিজের আঙুলে বসিয়েছিল। এই গল্প প্রজন্মের পর প্রজন্ম শোনানো হতে থাকল, যে কিভাবে একটি ছোট দোয়াল আর একটি ছোট্ট মৌমাছি এক পুরো ইতিহাসকে ঘৃণা থেকে সরিয়ে ভালোবাসার পথে মোড় দিয়েছিল, এবং ফিরদৌস নগরের মাটিতে খুশির নতুন স্তর জমতে লাগল। এখন মালিক রেহান শাহের চুল পুরোপুরি রূপলি সাদা হয়ে গিয়েছিল, এবং তার চোখে সেই পুরনো কঠোরতার বদলে এক গভীর স্থৈর্য এসে গিয়েছিল। শাহজাদি মেহের এখন 18 বছরের এক পূর্ণ যুবতী হয়ে উঠেছিল। তার চোখের পুরনো উজ্জ্বলতা এখন এক গম্ভীর প্রজ্ঞায় বদলে গিয়েছিল। সে এখন শুধু প্রাসাদের বাগানে সীমাবদ্ধ ছিল না, বরং রাজ্যের স্কুল, হাসপাতাল আর খেতে নিজে গিয়ে মানুষের খোঁজ খবর নিত। সুখাবাদের সেই শুকনো এলাকা এখন রাজ্যের সবচেয়ে সবুজ অংশ হয়ে উঠেছিল। ওখানকার মানুষ মেহেরকে শাহজাদিয়ে শাহাদ অর্থাৎ মধুর শাহজাদি বলে ডাকত। কিন্তু প্রকৃতির নিয়ম হল যে আলোর সাথে ছায়াও থাকে। এমন এক বছর এলো যখন ফিরদৌস নগরের সীমানার বাইরে এক ভয়াবহ কালো ঝড়ের প্রকোপ ছড়াল। এটি কোনো সাধারণ ঝড় ছিল না, বরং প্রতিবেশী রাজ্যগুলোতে ছড়িয়ে পড়া এক রহস্যময় রোগ ছিল, যা ফসল শুকিয়ে দিয়েছিল আর গবাদি পশুদের মারতে শুরু করে দিয়েছিল। হাজার হাজার সংখ্যায় প্রতিবেশী রাজ্যের ঘুখার্ত তৃষ্ণার্ত মানুষ ফিরদৌস নগরের সীমান্তে জমা হতে লাগল। তারা আশ্রয় চাইছিল। দরবারে আবার সেই পুরনো তর্ক শুরু হয়ে গেল। নাসির, যে এখন বয়স্ক হয়ে গিয়েছিল এবং অনেকখানি শুধরেও গিয়েছিল, তবুও রাজ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। সে বলল, হুজুর, যদি আমরা এই হাজার হাজার মানুষকে ভেতরে আসতে দিই তবে আমাদের নিজেদের মানুষের জন্য শস্য কম পড়ে যাবে। আমাদের রাজ্যেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। বাকির মির্জা, যার বয়স এখন ৮০-র ওপর, তিনি কম্পিত কণ্ঠে বললেন, বাচ্চা নামদার, আমরা বছরের পর বছর ধরে এটাই শিখেছি যে ভাগ করে নিলে বরকত বাড়ে। আমরা এই নির্দোষ মানুষদের মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। মালিক রেহান শাহ নিজের মেয়ে মেহেরের দিকে তাকালেন। মেহের নীরব ছিল, কিন্তু তার নজর প্রাসাদের সেই পেছনের বাগানের দিকে ছিল, যেখানে সেই পুরনো কুলগাছটি আজও শান নিয়ে দাঁড়িয়েছিল। সে ধীরে থেকে বলল, আব্বাজান, যখন আমি ৯ বছরের ছিলাম তখন আপনি বলেছিলেন যে এই মৌমাছিরা বেকার, কিন্তু তারা আমাদের শিখিয়ে দিয়েছিল যে একটি ছোট জীবও পুরো সালতানাত বাঁচাতে পারে। আজ এই হাজার হাজার মানুষ আমাদের জন্য সেই পিয়ারি মৌমাছি।
যদি আমরা তাদের জায়গা না দিই তবে আমাদের এই মধুর বাসা অর্থাৎ আমাদের রাজ্য অন্তঃসার শূন্য হয়ে যাবে। বাদশাহ ফয়সালা জানালেন, দরজা খুলে দেওয়া হোক। পরের কয়েক মাস পর্যন্ত ফিরদৌসনগর একটি বিশাল সরাইখানায় পরিণত হয়ে গেল। চারদিকে তাঁবু খাটানো হয়েছিল, লঙ্গর চলছিল, কিন্তু এক নতুন বিপদ এসে পড়ল। সেই শরণার্থীদের সাথে সেই রহস্যময় রোগটিও রাজ্যে প্রবেশ করে গেল। মানুষ অসুস্থ হতে লাগল। শাহী হাকিমদের কাছে এর কোনো চিকিৎসা ছিল না। ধীরে ধীরে প্রাসাদের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবচেয়ে খারাপ খবর তখন এলো যখন সালমা বি, যিনি মেহেরের মায়ের সমান ছিলেন, তিনিও সেই রোগের কবলে পড়ে গেল। মেহের দিনরাত সালমাবির শিয়রে বসে থাকত। সালমাবির শ্বাস আটকে আসছিল। সেই সময় আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। বাগানের সেই পুরনো মৌমাছির বাসা, যা বছরের পর বছর ধরে গুঞ্জরিত ছিল, হঠাৎ তা নিস্তব্ধ হতে লাগল। মৌমাছিরা ওড়া বন্ধ করে দিয়েছিল। তারা বাসার ভেতরে গুটিসুটি মেরে বসেছিল, যেন তারাও কোনো শোকে ছিল বা কোনো বিপদের আভাস পাচ্ছিল। এক রাতে যখন মেহের ক্লান্ত হয়ে সালমাবির বিছানার পাশেই শুয়ে পড়ল, সে এক স্বপ্ন দেখল। সে দেখল যে পিয়ারি তার কাছে এলো এবং একটি বিশেষ ধরনের বুনো ফুলের দিকে ইশারা করছিল, যা শুধু সেই গভীর জঙ্গলের মাঝখানে ফুটত যেখানে মালিক রেহান শাহের ওপর নেকড়েরা হামলা করেছিল। সেই ফুলটি নীলকমলের মতো দেখতে ছিল, কিন্তু তার সুবাস ছিল মধুর মতো। সকাল হতেই মেহের নিজের সাওয়ারি প্রস্তুত করাল। সে কাউকে কিছু বলল না, শুধু নিজের সাথে দুজন বিশ্বস্ত সিপাই নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। জঙ্গল এখন আগের চেয়ে অনেক বেশি ঘন আর ভুতুড়ে লাগছিল। রোগের কারণে ওখানের পাখিরাও নীরব ছিল। কয়েক ঘন্টার খোঁজের পর মেহের সেই জায়গায় পৌঁছল যেখানে প্রথমবার মৌমাছিরা তার প্রাণ বাঁচিয়েছিল। সেখানে সে দেখল যে হাজার হাজার মৌমাছি মাটিতে একটি বিশেষ ঝোপের চারদিকে ঘেরাও করে বসেছিল। ওটা সেই ফুলই ছিল যা সে স্বপ্নে দেখেছিল। মেহের খুব শ্রদ্ধার সাথে সেই ফুলগুলো সংগ্রহ করল। যেই সে ফুলগুলো স্পর্শ করল, মৌমাছিরা এক ধীর গুঞ্জন শুরু করল, যেন তারা তাকে দোয়া দিচ্ছিল। প্রাসাদে ফিরে মেহের সেই নির্যাস বের করল এবং তা মধুর সাথে মিশিয়ে সালমাবিকে খাওয়াল। অলৌকিক কাণ্ড ঘটল। কয়েক ঘণ্টার মধ্যেই সালমাবির জ্বর নেমে গেল এবং তার মুখে রক্তি নভা ফিরে এলো। মেহের এই নির্যাস রাজ্যের প্রতিটি অসুস্থ ব্যক্তির কাছে পৌঁছল। দেখতে দেখতে সেই মহামারী শেষ হতে লাগল। যখন সবকিছু ঠিক হয়ে গেল, তখন বাকির মির্জা দরবারে একটি কথা বললেন যা সবাইকে আবেগপ্রবণ করে দিল। তিনি বললেন, হুজুর, আমরা ভেবেছিলাম যে আমরা সেই শরণার্থীদের সাহায্য করছি, কিন্তু আসলে তাদের দোয়াগুলোই আমাদের এই পথ দেখিয়ে দিয়েছিল। যদি আমরা দরজা বন্ধ রাখতাম তবে হয়তো আমরা এই শেফা বা আরোগ্য খুঁজে পেতাম না। মালিক রেহান শাহ এখন অনুভব করলেন যে তার সালতানাতের আসল শক্তি সেনাবাহিনী বা রাজকোষ নয়, বরং সেই আত্মিক সম্পর্ক যা মেহের প্রকৃতি আর মানবতার মধ্যে কায়েম করেছিল। তিনি সেই দিনই নিজের ওসিয়তনামা লিখলেন এবং মেহেরকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন। তিনি বললেন, মেহের শুধু আমার মেয়ে নয়, এই রাজ্যের প্রাণ। সূর্য ডুবছিল আর মালিক রেহান শাহ, বাকির মির্জা, সালমাবি বাগানে বসেছিলেন। মেহের সেই কুল গাছের পাশে দাঁড়িয়েছিল। মৌমাছিরা এখন আবার সক্রিয় হয়ে গিয়েছিল এবং পুরো বাগানে তাদের গুঞ্জন সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হতে লাগল। মেহের একটি পেয়ালায় কিছুটা তাজা মধু বের করল এবং তার আব্বাজানকে চাখাল। বাদশাহ হেসে বললেন, মা, এই মধুতে আজ আগের চেয়ে বেশি মিষ্টতা আছে। মেহের জবাব দিল, আব্বাজান, এই মিষ্টতা ফুলের নয়, বরং সেই হাজার হাজার মানুষের দুয়ার যারা আজ নিজেদের ঘর ফিরে পেয়েছে। বাগানের বাতাসে এখন শুধু ফুলের সুবাস ছিল না, বরং এমন এক রাজ্যের কাহিনী ছিল যা প্রমাণ করে দিয়েছিল যে ঘৃণার দেওয়াল যত উঁচুই হোক না কেন, ভালোবাসা আর দুয়ার একটি ছোট্ট গুঞ্জন সেগুলোকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। সালমাবি মেহেরের মাথায় হাত রাখলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর শুকরিয়া যে তিনি এই মেয়েটিকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। ফিরদৌসনগর এখন চিরকালের জন্য অমর হয়ে গেল, ইতিহাসের পাতায় নয়, বরং সেই সব মানুষের হৃদয়ে যারা সেখানে জীবন আর ভালোবাসার আসল মানে শিখেছিল। উপমায় পরিণত হয়েছিল। এমন এক উপমা যা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল, যেখানে মানুষ আসত, দেখত আর ফিরে গিয়ে নিজের রাজ্যে বলত, ফিরদৌসনগরে কিছু জাদু আছে। মালিক রেহান শাহের বয়স এখন অনেক হয়েছিল। তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল, শরীর আগের মতো সোজা ছিল না, কিন্তু তার চোখে সেই পুরনো উজ্জ্বলতা এখনও বাকি ছিল।
তিনি অনেক যুদ্ধ লড়েছিলেন, অনেক শত্রুকে হারিয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনি বুঝতে পেরেছিলেন যে আসল রাজত্ব শুধু তলোয়ার দিয়ে নয়, মন দিয়ে জয় করা যায়। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এখন রাজপাট থেকে সন্ন্যাস নেবেন। সেই দিনটি ক্ষীরদোসনগরের ইতিহাসের সবচেয়ে আবেগপূর্ণ দিন ছিল। জাঁকজমকপূর্ণ দরবার সাজানো হয়েছিল, সোনার উপর কাজ করা গালিচা বিছানো হয়েছিল, চারদিকে ফুলের সুবাস ছিল। দরবারি লোকজন, উজির, সিপাহসালার, ওলেমা সবাই উপস্থিত ছিলেন। মাঝখানে একটি উঁচু সিংহাসন ছিল, যেখানে এতদিন মালিক রেহান শাহ বিচরণ করতেন। আজ সেই সিংহাসন খালি ছিল। মালিক রেহান শাহ ধীরে ধীরে হেঁটে সিংহাসনের পাশে এলেন। তার হাঁটা এখন কিছুটা মন্থর হয়ে গিয়েছিল, কিন্তু তা অটল ছিল। তিনি নিজের শাহী তাজ নামালেন, সেই তাজ যা হিরে জহরাত দিয়ে খচিত ছিল আর যার ছটা দূর থেকে দেখা যেত। পুরো দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। তিনি নিজের মেয়ে শাহজাদি মেহেরের দিকে ফিরলেন। মেহের তখন মাত্র 18 বছরের ছিল, কিন্তু তার চোখে সেই গভীরতা ছিল যা বয়সের চেয়ে অনেক বেশি। সে সাদামাটা সাদা সালোয়ার কামিজ পরেছিল, চুল খোলা ছিল আর তাতে শুধু একটি ছোট্ট মুক্তোর পিন লাগানো ছিল। কোনো ভারী গয়না ছিল না, কোনো জাঁকজমক ছিল না। রেহান শাহ তাজটি 2 হাতে ধরলেন আর ধীরে ধীরে নিজের মেয়ের মাথায় রেখে দিলেন। আজ থেকে তুমি মালিকা মেহের। তার গলায় গর্ব আর বেদনা 2 ছিল। এই তাজ শুধু সোনার নয়, দায়িত্বের। এটিকে সামলানো সহজ হবে না, কিন্তু আমি জানি তুমি এটি সামলে নেবে। মেহের তাজ পড়ল। তার চোখে জল ছিল না, বরং এক মজবুত সংকল্প ছিল। সে সিংহাসনে বসার বদলে নিচে নেমে এলো এবং সবার আগে নিজের উজিরে আজম বাকির মির্জার কাছে গেল। বাকির মির্জা এখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার কোমর ঝুঁকে গিয়েছিল, হাত কাঁপত, কিন্তু তার চোখ এখনও বুদ্ধিমত্তায় জ্বলজ্বল করত। মেহের তার হাত তুলে নিজের চোখে ঠেকাল এবং তারপর চুম্বন করল। বাকির চাচা, তার কণ্ঠস্বর পরিষ্কার আর দৃঢ় ছিল। আপনার সত্য এই সালতানাতের ভিত্তি স্থাপন করেছে। আপনার পরামর্শ একে বাঁচিয়েছে। দোয়া করবেন যেন আমি একে আরও উন্নত করতে পারি। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ আশা করছিল না যে নতুন মালিকা সবার আগে এক বৃদ্ধ উজিরের কাছে যাবেন। তারপর মেহের নিজের দাইমা সালমা বীর কাছে গেল। সালমা বি কোনায় দাঁড়িয়েছিলেন। তার চোখ সৃজল ছিল, কিন্তু মুখ গর্বে উজ্জ্বল করছিল। মেহের তাকে জোরে জড়িয়ে ধরল এবং পুরো দরবারের সামনে ঘোষণা করল, আজ থেকে এই রাজ্যের কোনো শিশু ক্ষুধার্ত অবস্থায় ঘুমোবে না। প্রতিটি প্রবীণ সেই সম্মান পাবেন যা আমার আব্বাজান পেতেন। প্রতিটি বিধবা সুরক্ষা পাবেন, আর প্রতিটি গরিব মানুষ ইনসাফ। এটি আমার ওয়াদা। দরবার করতালিতে ফেটে পড়ল। মালিক রেহান শাহ এখন নিজের বেশিরভাগ সময় সেই পুরনো বাগানে কাটাতেন, যেখানে ছোট্ট মেহের ছোটবেলায় খেলা করত। তিনি প্রায়ই সেই গাছের নিচে বসতেন আর ছোট্ট মৌমাছিদের দেখতেন। কখনো কখনো কোনো মৌমাছি তার হাতি বসে যেত আর তিনি হেসে তাদের দেখতেন। এক বিকেলে যখন সূর্যের শেষ রশ্মি প্রাসাদের মিনারগুলোকে সোনালি রং দিচ্ছিল, মেহের তার আব্বাজানের কাছে এলো। সে দেখল যে রেহান শাহের হাতে একটি মৌমাছি আরামে বসেছিল, আর তিনি তা দেখে হাসছিলেন। মেহের তার পাশে বসে পড়ল। রেহান শাহ তার হাত ধরলেন এবং ধীরে থেকে বললেন, মা, যখন আমি রাজত্ব শুরু করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ভয়ই একজন রাজার সবচেয়ে বড় অস্ত্র। আমি ভেবেছিলাম যে তলোয়ার আর সাজা দিয়েই মানুষ সোজা থাকবে, কিন্তু আজ আমি দেখছি যে ভালোবাসা আর দোয়া তা করে দেখিয়েছে যা আমার তলোয়ার কখনো করতে পারেনি। আমার সালতানাতের আসল জয় তা ছিল না যা আমি যুদ্ধে জিতেছিলাম, বরং আসল জয় তা ছিল যা তুমি এই বাগানে এই নগণ্য মৌমাছিদের সাথে বন্ধুত্ব করে জিতেছিলে। মেহের হেসে বলল, আব্বাজান, আপনি আমাকে তা শিখিয়েছেন যা বইতে লেখা থাকে না। আপনি আমাকে দেখিয়েছেন যে ছোট ছোট জিনিসের মধ্যেও আল্লাহর মেহেরবানি লুকিয়ে থাকে। কয়েক মাস পর বাকির মির্জা এই পৃথিবীকে বিদায় জানালেন। তার শেষ ইচ্ছে ছিল যে তাকে যেন সেই বাগানেই দাফন করা হয় যেখানে মৌমাছিরা ঘুরে বেড়ায়। মেহের তার ইচ্ছে পূরণ করল। তারপর কিছুদিন পর সালমা বিও চলে গেলেন। তার আনুগত্য আর মমতার কাহিনী এখন রাজ্যের প্রতিটি ঘরে শোনানো হতো। শিশুরা তাকে সালমা দাদি বলে মনে রাখত। তারপর একদিন মালিক রেহান শাহ শান্তিতে চিরনিদ্রায় শায়িত হলেন। মেহের তার স্মৃতিতে সেই বাগানের মাঝখানে একটি সাদামাটা সাদা মার্বেলের স্মৃতিসৌধ বানাল।
তাতে কোনো দামি পাথর লাগানো ছিল না, না কোনো সোনার কাজ ছিল, শুধু চারদিকে ফুলের কিয়ারি ছিল, যেখানে মৌমাছিরা দিন রাত ঘুরে বেড়াত। মালিকা মেহেরের শাসনকাল ফিরদৌস নগরের স্বর্ণযুগ বলে গণ্য হল। সে কখনো সেনাবাহিনীর ব্যবহার কারো ওপর কবজা করার জন্য করেনি। তার রাজ্যের খুশহালি, ইনসাফ আর দয়া দেখে প্রতিবেশী রাজারা নিজেরাই তার সাথে সন্ধি করতে আসত। সে রাজ্যের বড় বড় দেওয়ালে একটি বাক্য লিখিয়ে দিয়েছিল, আল্লাহর তৈরি কোনো জিনিসই ছোট নয় এবং ভালোবাসার চেয়ে বড় কোনো আইন হয় না। মেহের শিক্ষা, চিকিৎসা আর কৃষির ওপর বিশেষ নজর দিল। সে প্রতিটি গ্রামে মাদ্রাসা আর মক্তব বানাল, প্রতিটি শহরে হাসপাতাল খুলিয়ে দিয়েছিল, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা হতো। সে মৌমাছি পালনকে উৎসাহ দিল। ফিরদৌস নগরের মধু এখন পুরো অঞ্চলে বিখ্যাত হয়ে গিয়েছিল, শুধু তার মিষ্টতার জন্য নয়, বরং তার ঔষধি গুণের জন্য। সে নিজে প্রায়ই বাগানে যেত আর মৌমাছিদের সাথে সময় কাটাত। মানুষ বলত যে মালিকা মেহেরের কণ্ঠস্বর শুনে মৌমাছিরা আরও শান্ত হয়ে যেত। বছর কেটে গেল, মেহেরও বৃদ্ধা হয়ে গেল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার হাসি আগের মতোই মিষ্টি ছিল। সে এখন তার নাতনিকে প্রায়ই সেই কুল গাছের নিচে নিয়ে যেত। সেই গাছটি এখন আরও বিশাল আর ঘন হয়ে গিয়েছিল। তার ডালপালায় সব সময় মৌমাছিদের বাসা ঝুলে থাকত। একদিন সে তার ছোট্ট নাতনিকে কোলে নিয়ে গাছের নিচে বসেছিল। বাতাসে ফুল আর মধুর সুবাস ছিল, দূরে কোথাও পাখিরা ডাকছিল। দেখো নাতনি শাহজাদি, মেহের তার নাতনির কামে ধীরে থেকে বলল, এই যে গুঞ্জন তুমি শুনছ, এটি শুধু মৌমাছিদের আওয়াজ নয়, এটি এই রাজ্যের প্রাণের স্পন্দন। যতক্ষণ আমরা ছোট জীব আর গরিবদের খেয়াল রাখব, এই স্পন্দন জারি থাকবে। কখনো এটি ভুলে যেও না। নাতনি হেসে জিজ্ঞাসা করল, দাদি, পিয়ারি কি এখনও এখানে আছে? মেহের হালকা হেসে বলল, হ্যাঁ মা, সে আর তার সখীরা কখনো ছেলে যায় না, তারা তো এই বাগানের রক্ষা করে। যখন মেহের তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল, সে সেই কুল গাছের নিচেই বসেছিল। বলা হয় যে সেই দিন হাজার হাজার মৌমাছি পুরো প্রাসাদকে ঘিরে ফেলেছিল। তাদের গুঞ্জনের মধ্যে এক অদ্ভুত শোক ছিল। তাদের ডানার ঝাপটায় যে বাতাস তৈরি হয়েছিল, তা পুরো ফিরদৌস নগরে মধুর মিষ্টি সুবাস ছড়িয়ে দিয়েছিল। আজও ফিরদৌস নগরের ধ্বংসস্তূপে সেই পুরনো কুলগাছটি দাঁড়িয়ে আছে। মানুষ বলে আজও সেখানে মধুর সুবাস পাওয়া যায়। যে কেউ সেখানে গিয়ে সচ্চা দিল দিয়ে কোনো দোয়া চায়, তবে বাতাসে এক হালকা গুঞ্জন শুনতে পাওয়া যায়, যেন পিয়ারি আর তার সখীরা আজও সেই রাজ্যের পাহারাদারি করছে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আসল শক্তি শাসনে বা তলোয়ারে নয়, বরং সেই দয়া আর ভালোবাসায় যা আমরা নিজেদের হৃদয়ে অন্যের জন্য রাখি। ছোট ছোট জিনিস, ছোট ছোট জীব আর ছোট ছোট কাজ সবাই আজ মেহেরকে মনে করে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি শাসনে নয়, বরং সেই দয়া যা আমরা অন্যের জন্য নিজেদের হৃদয়ে রাখি। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সালাম ভয়েসের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর গল্পে। আল্লাহ হাফেজ।